শোনো, তুমি এখানে নতুন, তাই কিছু বুঝতে পারছো না, আর না তো বুঝতে চাইছো। তোমাকে নিয়ে অলরেডি একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। এবারে তুমি যদি আমার আমার হোটেলে ওঠো, পরবর্তীতে ঝামেলাটা আরও বিরূপ নেবে। এখানকার দুপক্ষর মধ্যে মারামারি কাটাকাটি নতুন কিছু নয়, এটা নিত্যদিনের রুটিন। তবে এবার ঝামেলা যাবতীয় প্রতিক্রিয়া তোমার উপর পড়বে। তুমি যদি এখানকার সর্দার হোটেলে ওঠো, তাহলে অপরপক্ষ হামলা প্রথমে তোমার উপরে পড়বে। আমি চাই না এখানকার রাজনৈতিক কেন্দ্রীয়তে ঘুরতে আসা কোনো ক্ষতি হোক। বুঝতে পেরেছো? নীরব হয়ে সব শুনল স্পর্শী। এরপর জিজ্ঞেস করলো, আর শিকদার হোটেলে উঠলে আপনার দলের লোকেরা আমার ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি? নিশ্চিত থাকো, আমাদের দলের কেউ অমানুষ না। বলেই গাড়িতে উঠল। মুহূর্তেই ধুলো উড়িয়ে বাইকের সাথে গাড়িটাও চলে গেল ব্রিজের দিকে। ধীরে ধীরে লোকের আনাগোনা কমে গেল। হতাশ হয়ে দাঁড়িয়ে রইল স্পর্শী। আর সেবার কেঁদেই ফেললো। ফোপাতে ফোপাতে বলল, আমার পা ব্যথা করছে আপু। কোনো দিশা খুঁজে পেল না স্পর্শী। দ্রুত বোনকে নিয়ে হাঁটা শুরু করলো শিকদার হোটেলের দিকে। যাই হোক, আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে, আর এভাবে থাকা যাচ্ছে না। দুটো ব্যাগ ভরে ভেঙে যাওয়ার উপক্রম। মিনিট 5 হাঁটার পরেই এসে পৌঁছালো শিকদার হোটেলের সামনে। গেটের কাছে আসতেই দারোয়ান বাধা দিল। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি সকালের মাইয়াটা না, যার জন্য ঝামেলা বাজছে? স্পর্শী অবাক হয়ে গেল, বলল, কেন ঢোকা যাবে না? সকালে তো নেয়ার জন্য হাতে পায়ে ধরছিল, এখন কেন নেবেন না? দারোয়ান বিরক্ত হলো, বলল, ছোট শিকদার বলছে তোমারে নিলে আরও ঝামেলা বাজবে। শুধু শুধু এইসব ছোটোখাটো বিষয়ে ঝামেলা বাজাইয়া নিজেকে দলের নাম খারাপ করতে চায় না। রেগে গেল স্পর্শী। রাগে গজগজ করতে করতে বলল, ডাকুন আপনার ছোট শিকদারকে, আমিও দেখব কে আমাকে থাকতে দেবে না। আমি এই হোটেলে উঠবো। বলেই দাঁড়িয়ে রইল। আর সে অনেকবার বলল, আপু চলো এখান থেকে যাই। কিন্তু শুনল না স্পর্শী। জেদ ধরে দাঁড়িয়ে রইল সেখানে। মিনিট 5 পরেও যখন স্পর্শী গেল না, তখন বাধ্য হয়ে ছোট শিকদারকে কল দিল দারোয়ান। এখানকার সদর হসপিটালের আহত দলের ছেলেটাকে দেখতে এসেছে সে। ফোন পেয়ে মিনিট খানেকের মধ্যে চলে এলো হোটেলে। বিরক্ত হয়ে করুণ চাহনিতে আশেপাশে তাকালো আরশি। অনেক বড় ভুল করেছে সে পিরোজপুরে এসে, আর তার চেয়েও বেশি ভুল করেছে আপুর সাথে এসে। আশেপাশে তাকাতেই দেখলো অতি পরিচিত গাড়িখানা তার দিকে এগিয়ে আসছে। এই গাড়িটা দিয়েই তাকে কিডন্যাপ করা হয়েছিল। গাড়িটা এগোতে এগোতে তাদের সামনে দাঁড়ালো। ভয়ে শিউরে স্পর্শের হাত খামচে ধরল আরশি। এরপর সামনে তাকাতেই অবাক হয়ে গেল। গাড়ি থেকে ত্রস্ত পায়ে পাভেল বের হচ্ছে। মুখ অটোমেটিক হাসি ফুটে গেল। উৎফুল্ল কণ্ঠে বলল, পাভেল ভাই। চমকে উঠল পাভেল। সামনে তাকাতেই স্পর্শী আর আরশিকে দেখে অবাক হয়ে গেল। এর মধ্যে দারোয়ান বলল, ছোটো ভাই যান, এটা সেই মাইয়া। আমি 100 বার কইছি আপনারে নেওন যাইব না, কিন্তু উনি জেদ ধইরা বইসা রইছে। স্পর্শী এখনো ঘোরের মধ্যে আছে। পিরোজপুরে এতগুলো এমপি থাকতে তার বাবার বিরোধী পক্ষ এই অসভ্য শিকদারকেই হতে হলো। উফ, ভাবা যায় ওই এমপি তার বাবাকে হারিয়ে নিজে এমপি হয়েছে। ইস, ভাবতেই গায়ের রক্ত ভজভজ করে উঠছে। ওই লোকটার কাছে হারলো তার বাবা, স্পর্শীর বাবা। উফ, অপমান। এরপর নিশ্চিত হতে পাভেলের উদ্দেশ্যে বলল, এটা আপনার হোটেল? মাথা নাড়িয়ে পাভেল বলল, এটা ভাইয়ার হোটেল, আর আপনাকে যদি এখানে থাকতে দেই তাহলে জানতে পারলে আমার অবস্থা বেহাল করে দিবে, আর আপনাকে ওই 8 তলায় ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিবে। আপনি এখান থেকে যান। আর এত জায়গা রেখে পিরোজপুরে আসছেন কেন? ভাই জানতে পারলে আপনার খবর করে ছাড়বে। স্পর্শী খেপে গিয়ে বলল, আমার মোটেও ইচ্ছা নেই এরকম একটা রুচিহীন হোটেলে থাকার। পাভেল কিচ্ছু বলল না। দারোয়ানের উদ্দেশ্যে বলল, ওনাকে ভেতরে ঢুকতে দেবে না। বলেই সোজা গাড়িতে উঠল। ড্রাইভারকে দ্রুত চালাতে বলে বলল, তাড়াতাড়ি চালা ভাই, এই মেয়ের হাত মুখের উপর চলে, আর কিছুক্ষণ এখানে থাকলে যদি গালের উপর ঠাস করে মেরে দেয়, অন্তত নিজের জেলার মান সম্মান খোয়াতে চায় না। দ্রুত চা। ঠোঁট দুটো বাঁকা করে বোনের দিকে তাকিয়ে রইল আরশি। বলল, এবার হেসে দিল স্পর্শী। বলল, এবার সোজা সর্দার বাড়িতে যাব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অন্তত ও বাড়িতে ঢোকার জন্য একটা হলেও সুযোগ করে দিয়েছে। চিন্তিত ভঙ্গিতে আরশি বলল। কিন্তু কি বলবে গিয়ে? স্পর্শী বোনের হাত আবারও ধরল। এরপর হাঁটা শুরু করলো বিপরীত দিকে। যেতে যেতে বলল, সেটা তোর ভাবার দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। তুই শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবি, ওকে?
রৌদ্রোজ্জ্বল সকাল, ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 10টার ঘরে। আরশিকে নিয়ে আলতো পায়ে ব্রিজের দিকে এগোচ্ছে স্পর্শী। ব্রিজের ওই পাশে রিক্সা স্ট্যান্ড। সামনে আরেকটু আগাতেই দেখলো এক কলেজ পড়ুয়া মেয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, গায়ে সাদা ইউনিফর্ম। স্পর্শী এগিয়ে গেল তার দিকে, আলতো হেসে বলল, হ্যালো বনু। মেয়েটি এক ঝলক স্পর্শীর দিকে তাকালো, দেখে তো মোটেই পরিচিত লাগছে না তার কাছে। তারপরেও সে বলল। স্পর্শী হাসলো, মেয়েটা দেখতে অনেকটা কিউট। এই যে মুখের এক্সপ্রেশনটা দারুণ লাগছে স্পর্শীর কাছে। চঞ্চল কণ্ঠে বলল, আমাদের চিনবে না, ঢাকা থেকে এসেছি। শোনো, তুমি একটু সর্দার বাড়ির ঠিকানাটা বলতে পারবে আমায়? ওই যে সাবেক এমপি শামসুল সর্দার, ওনার কথা বলছি। কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা বললেই হবে। হাস্যচল কিউট চাঁদের মতো মুখটায় মুহূর্তেই অমাবস্যা ঘিরে ধরল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে রেগে গেছে, কিন্তু হঠাৎই এই রাগের কারণ বুঝতে পারল না স্পর্শী। মেয়েটা তাকে মুখ ঝামটা মেরে বলল। পরক্ষণেই হন হন করে কলেজের মধ্যে চলে গেল। স্পর্শী অবাক হলো, মনে মনে বলল, আজব এক জায়গায় চলে এসেছি। এখানকার সবাই কি পাগল নাকি? আশ্চর্য। ফুচকাওয়ালা বেশ কিছুক্ষণ ধরে স্পর্শীর দিকে চাইছে, এবারে বলেই ফেলল। কি হয়েছে আপা? স্পর্শী তার দিকে তাকিয়ে বলল, বুঝতে পারলাম না মামা, আমি শুধু এটা বললাম যে সর্দার বাড়িটা কোন দিকে, তার রাস্তাটা দেখিয়ে দিতে, আর অমনি এমন করলো। ফুচকাওয়ালা হেসে বলল, আরে আপা, আপনারই তো ভুল। ওই মাইয়া তো পরশ শিকদারের বোন, যে কিনা এইবার এমপি হয়েছে। শিকদারদের বিরোধী পক্ষ তো সর্দার, এজন্যই রাগ করছে। স্পর্শী ছোট ছোট চোখ দিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য মেয়ে আমার বাপের গোষ্ঠী, শুনে এমন ভান করলো গা জ্বলে যাচ্ছে আমার। ইচ্ছে করছে ঠাস করে একটা চটকনা লাগাই, একদম ওর ভাইগুলার মতো হয়েছে। আরশির মন খারাপ হলো, বোনের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল। কিন্তু পাবেল ভাই ভালো, উনি অন্য সবার মতো না। মুহূর্তে ধমক মারলো স্পর্শী, বলল, এই তুই চুপ থাক, সব ভাইকে চিনি আমি, আমাকে মানুষ চেনাস না। তোর থেকে কমপক্ষে 4.5 বছর আগে আমি পৃথিবীতে এসেছি। আরশি মুখ চেপে হাসলো, বলল, বাবু তুমি আম্মুর মতো ডায়লগ দিচ্ছ। হেসে দিল স্পর্শী, এরপর কৌতূহলী হয়ে বলল, এই একটা জিনিস দেখেছিস, ওরা 3 ভাই ছিল, আরও একটা বোন পেলাম, এখন একহালি হলো। না জানি আরো কতগুলো আছে। মাই গড, একবার ভেবে দেখেছিস? নিশ্চয়ই ওদের বাপ সুবিধার ছিল না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দু বোনে হাসতে হাসতে 2 প্লেট ফুচকা খেলো। এরপর ফুচকাওয়ালাকে সর্দার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতেই তিনি বলে দিলেন। খাওয়া শেষে পুনরায় ব্যাগ কাঁধে নিয়ে চলল স্ট্যান্ডের দিকে। 2 মিনিটের মধ্যে ব্রিজের এপাশে এসে পৌঁছালো। রিক্সাওয়ালাকে বলতেই তিনি চলল সর্দার বাড়ির দিকে। মিনিট 5 রিক্সা চলার পরই থেমে গেল চালক। সিট থেকে নেমে বলল, রিক্সা থেকে নেমে পড়ল 2 বোন। ভাড়া মিটিয়ে সামনে আগাতে লাগলো। বুকের ভেতর দুরুম দুরুম করে হাতুড়ি পেটাচ্ছে। অজানা একটা অনুভূতি ঘিরে ধরেছে তাদের, হাত পা ক্রমশ কাঁপছে। এটা তাদের বাড়ি, তাদের ঘর, অথচ ভাগ্যের কি লীলা, আজ বছরের পর বছর তাদেরকে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। যেখানে রাজকন্যার মতো থাকার কথা, সেখানে দিনের পর দিন লোকাল বাসে পুরুষের হেনস্থার শিকার হতে হচ্ছে। চোখ ভরে এলো স্পর্শীর, আর সে এক ধ্যানে তাকিয়ে রইল সাদা বাড়িটার দিকে। বাড়ির সামনের অংশটায় সাদা চুনা পাথর ব্যবহার করা হয়েছে। অবাক হয়ে স্পর্শীকে বলল, আপু দেখো, একদম প্রাসাদের মতো এটা আমাদের বাড়ি। বলি উৎফুল্ল হয়ে হেসে ফেলল। স্পর্শী তাকালো, বলল, অনেক পুরনো আমলের বাড়ি তো, এজন্য আগের দিন জমিদারদের মতো প্রাসাদ বানানো হয়েছে। এখানকার সব বাড়ি তো ডুপ্লেক্স। তবে যাই বলিস, রুচি আছে বলতে হবে। মেন গেটের দারোয়ান গেটের ভেতরের দিকে বসে বসে ঝিমোচ্ছিল। হুট করে চোখ খুলে 2টো মেয়েকে দেখে জিজ্ঞেস করলো, কি চাই? স্পর্শী দারোয়ানের উদ্দেশ্যে বলল, আমরা শামসুল সর্দারের কাছে এসেছি। উনি তো পূর্বে এমপি ছিলেন, ওনার সাথেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? দারোয়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। পরক্ষণেই জিজ্ঞেস করলো, আপনারা ওনার কে হন? কোনো সমস্যা থাকলে পার্টি অফিসে অপেক্ষা করেন, এইভাবে বাড়ি পর্যন্ত চলে আসছেন কেন? স্পর্শী কিছুটা বুঝতে পারল, নিশ্চয়ই সবার বাড়ির মধ্যে ঢোকার অনুমতি নেই, তাই হয়তো দারোয়ান দোটানায় পড়েছে। এ পর্যায়ে কণ্ঠকে উচ্চে উঠিয়ে জোরালো গলায় বলল, আমি ওনার পরিচিত আত্মীয় হই। আপনি গেট খুলবেন কি না, নাকি আমি ওনাকে এখানে ডাকবো? এরপর আপনাকে বকাবকি করলে কিন্তু আমার দোষ নেই। লোকটি ঘাবড়ে গেল মনে হচ্ছে। এ পর্যায়ে গেট খুলে দিল, বলল, আগে বলবেন না আপনি বড় সাহেবের আত্মীয়? স্পর্শী আর কিছু বলল না,
সোজা বাড়ির দিকে চলে গেল। বিশাল এরিয়া নিয়ে বাড়িটি তৈরি করা। গেট থেকে ঢুকেই ওপাশে নানা ফুল এবং ফুলের বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা, এবং রাস্তার শেষ প্রান্তে বাড়িটি অবস্থান করছে। বাড়ির সামনে আসতেই দেখলো ডান পাশে গাড়ির রাখার গ্যারেজ। সদর দরজায় ঢুকতেই দেখলো ভেতর থেকে বন্ধ। দরজার বাম পাশের কলিং বেল টিপতেই ওপাশ থেকে দরজা খুলল। বেশ লম্বা চওড়া একজন সুদর্শন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে ওপাশে। স্পর্শী তাকে দেখে আলতো হেসে সালাম দিল। পরক্ষণেই বলল, আমরা কি ভেতরে আসতে পারি? লোকটি খানিকটা ভাবনায় পড়ল। হুট করেই অচেনা কেউ বাড়িতে ঢোকার অনুমতি চাইছে। এদের পরিচয় না জেনে বাড়িতে প্রবেশ করানো মোটেও ঠিক নয়। আবার জেলার একজন নামকরা সাবেক সম্মানিত এমপি শামসুল সর্দারের বাড়িতে কেউ ঢোকার অনুমতি চাইছে। এই মুহূর্তে কোনো নেগেটিভ উত্তর মুহূর্তের মধ্যে হেডলাইনে হয়ে যাবে। বিশদ ভাবনার পর লোকটি সালামের উত্তর দিল, বলল, হ্যাঁ আসো। এরপর পেছন ফিরে সোফার দিকে যেতে লাগলো। স্পর্শী ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শামসুল সর্দার বাড়িতে আছেন? লোকটি মাথা নাড়িয়ে সোফায় বসলো। এরপর সামনের দুই মানবীর উদ্দেশ্যে বলল, বসো। স্পর্শী আরশিকে পাশে নিয়ে বসলো। তড়িৎ গতিতে আবারও বলল, ওনাকে একটু ডেকে দিন না, কিছু কথা ছিল। সামান্য হাসি পেল লোকটির। ভনিতা করে বলল, এর আগে কি শামসুল সর্দারকে দেখেছো? স্পর্শী মাথা নাড়িয়ে বলল, জি না, আমরা এই এলাকায় নতুন, আজ সকালেই ঢাকা থেকে এসেছি। ওনাকে একটু ডেকে দিন না, খুব দরকার ছিল। এবারে মুখভঙ্গি সিরিয়াস করে বসলো লোকটি। গম্ভীর কণ্ঠে বলল, আমি শামসুল সর্দার, বলো কি বলবে? স্তব্ধ হয়ে গেল স্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই সুদর্শন লোকটি তার বাবা। মায়ের বর্ণনার থেকেও 100 গুণ সুন্দর তার বাবা। চোখ দুটো টলমল করে উঠল। অশ্রুরা যেন বাঁধ মানতে চাইছে না। স্পর্শীর ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে বাবার বুকে। অনেক কষ্টে নিজেকে সামলালো। আর সেই বোনের হাত চেপে ধরে কানে কানে বলল, আপু, আব্বু তো ভীষণ হ্যান্ডসাম। অস্বস্তিতে পড়লেন শামসুল সর্দার। এরকম অচেনা দুটো মেয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে, আবার কানে কানে ফিসফিস করছে। বিষয়টা খুবই অস্বস্তিকর। কাশি দিয়ে বললেন, কি বলবে তোমরা? চমকে উঠল স্পর্শী। তাকালো বাবার দিকে। এরপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, সরি আঙ্কেল, সরি। আসলে আমি আপনাকে এর আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমি পিরোজপুরে এসে ভীষণ ঝামেলায় পড়েছি, যার কারণে আপনার ছবিটাও দেখা হয়নি। আঙ্কেল, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, প্লিজ সাহায্য করুন। আমি আজ সকালেই আমার বোনকে নিয়ে ফিরোজপুর নেমেছি, ঘুরতে এসেছিলাম এখানে। হোটেলের জন্য আপনার এক লোককে বলতেই তিনি আপনাদের হোটেলের কথা জানান। এরপর অন্য পক্ষের আরেকটা ছেলে এসে তাদের হোটেলে নেয়ার কথা বলে। এভাবে টানা হ্যাচড়া করতে করতে দুজনেই সেখানে মারামারি শুরু করে, হসপিটালে ভর্তি হয়। এখন আমি পড়েছি ঝামেলায়, কেউই তাদের হোটেলে আমাকে রাখতে চাইছে না। এমনকি আমি শোভাম ভাইয়াকেও অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি রাজি হননি। শিকদার হোটেলেও আমাকে রাখবে না, অথচ তারা হুমকি দিয়ে আমি যদি আপনাদের হোটেলে থাকি তাহলে আমাদের ক্ষতি করবে। আমার ভীষণ ভয় করছে আঙ্কেল, প্লিজ সাহায্য করুন। আমি জানি আপনি বললে আমাকে হোটেলে রাখবে, কিন্তু আমি সেখানে থাকতে চাইছি না। শামসুল সর্দার ভাবনায় পড়ল। বলল, হোটেলও থাকবে না, তাহলে থাকবে কোথায়? গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল স্পর্শী। আমতামতা করে বলল, আসলে আঙ্কেল, আমি পুরনো সব নিদর্শনের উপর একটা রিপোর্ট তৈরি করছি। আপনার বাড়িটা পুরাতন আমলের, ভীষণ সুন্দর। আমি একজন ভবিষ্যৎ জার্নালিস্ট। আমি চাইছিলাম আপনার বাড়িটার ওপরে একটা ভিডিও বানাতে, আর এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করব না, বেশ নিজের কাছে রেখে দিব। আসলে আমার আর্কিটেকচার সাবজেক্টটাও ভীষণ ভালো লাগে, আর এইসব পুরনো জিনিস ঘেঁটে দেখার খুব ইচ্ছে আমার। আপনি আমাকে না হওয়া প্রত্নতত্ত্ববিদ ভাবতে পারেন। বলেই হেসে দিল। কিন্তু শামসুল সর্দার এখনো গম্ভীর। তার মুখে ছাপ দেখে কোনো আশার আলো খুঁজে পেল না স্পর্শী। শেষমেশ নিজের মেজাজকে ধরে না রাখতে পেরে বলল, আসলে আমি তো আর এখানকার ভোটার নই যে আপনি আমাকে সাহায্য করবেন। এখানকার কেউ হলে ঠিক ওই ভোটের আশায় সাহায্য করতেন। আসার সময় কত লোক বলল আপনি সবাইকে সাহায্য করেন, আপনি প্রয়োজনে আমাকে আপনার বাড়িতে রাখবেন, তাও শিকদারের লোকের হাতে থেকে রক্ষা করবেন, আরও কত কি। ঠোঁট চেপে আলতো হেসে দিলেন শামসুল সর্দার। ভেতর থেকে এক মহিলা নাস্তার প্লেট হাতে হাসতে হাসতে আসলেন। স্পর্শীর সামনে দিয়ে বললেন, সর্দার শিকদার দিকে তাকিয়ে বলল, এবারে নির্বাচন শেষ, খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছে। এরপর আবার 5 বছর পর নির্বাচন, বেঁচে থাকলে তো আবার দাঁড়াবো, অথচ তুমি আমাকে লোভ দেখাচ্ছ। আমার মাথায় যতগুলো চুল, আল্লাহ ততগুলো বছর আপনাকে বাঁচিয়ে রাখুন। মুগ্ধ হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল শামসুল সর্দার। আলতো হেসে বলল, তুমি যতগুলো দিন
ফিরোজপুরে আছো, আমার বাড়িতে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। খুশিতে উৎফুল্ল হয়ে গেল স্পর্শী। আর সে গোমরা মুখে বলল, দুপুরবেলা সূর্যের কড়া উত্তপতা ধরণীকে করে দিচ্ছে চৌচির। কাঠফাটা এই রোদে ঘেমে নিয়ে একাকার স্পর্শী। আরশির অবস্থাও একটু আগে ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হাস্যোজ্জ্বল মহিলাটা স্পর্শী এবং আরশিকে নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। মুচকি হেসে তাদেরকে বিশ্রাম নিতে বলে তিনি চলে গিয়েছেন রান্নাঘরের দিকে। হাফ ছেড়ে বাঁচল স্পর্শী। দ্রুত পায়ে ছুটে এসে দরজা লাগালো। ব্যাগ থেকে জামা কাপড় নামিয়ে ছুটল বাথরুমে। এই রুমটা নিচতলার এক কোনায় অবস্থিত। গেস্ট রুম হিসেবে এ পাশের 3টা রুম ব্যবহৃত হয়। সেখানকারই একটা রুমে স্পর্শী থাকতে দিয়েছে মহিলাটা, যেটার সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। একটানা 5 মিনিট ঠান্ডা পানিতে ভিজল স্পর্শী। এরপর দ্রুত গোসল সেরে চেঞ্জ করে বাইরে বের হলো। আর সে বিছানার উপর উপুড় হয়ে শুয়ে আছে। টেনে তুলল তাকে, এরপর জোর করে গোসলে পাঠিয়ে দিল। ঘড়ির কাঁটায় তখন 2টা। এক মধ্যম বয়স্ক ভদ্রমহিলা দরজার সামনে এসে স্পর্শীকে ডাকলেন। ঘুমের মধ্যে অপরিচিত ডাক শুনে তড়িঘড়ি করে উঠল আরশি। ভদ্রমহিলা ত্রস্ত কণ্ঠে বললেন,